হট ফেভারিট স্পেনকে আটকে দিয়ে চমক দেখালো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। সাধারণ জ্ঞান এবং বিশ্ব মানচিত্র সম্বন্ধে ভালো জ্ঞান না থাকলে আফ্রিকার এই ছোট দেশটা সম্পর্কে কিন্তু কারো ধারণায় থাকার কথা না, এবং এই দেশটা অনেকের কাছে কিন্তু সম্পূর্ণ নতুন এবং অচেনা একটা নাম। সেই নবাগত কেপ ভার্দেই কিন্তু ইউরো জয়ে স্পেনকে আটকে দিচ্ছে এবং কোনো গোল হজম করা ছাড়াই। এই ম্যাচে কেপ ভার্দে কিংবা স্পেনের ট্যাকটিক্স নিয়ে নতুন করে বলার কিছুই নাই। আমরা যারা আগেও বিশ্বকাপের খেলা যারা দেখছি তারা জানি যে গালিভারদের সাথে যখন এরকম লিলিপুটদের খেলা হইতো তখন লিলিপুটরা এরকম লো ব্লকে বাস পার্কিং সিস্টেমে ডিফেন্ড করতো সবাই মিলে। অপরদিকে গালিভাররা অল আউট এটাকে গিয়ে অনেক চেষ্টা করতো গোল বের করার। এখন কোনোভাবে যদি গালিভাররা গোল বের করে ফেলতো তাহলে দেখা যেত যে লিলিপুট টিমগুলা তাদের মোরালিটি ব্রেক হয়ে যেত, তারা দেখা যেত একটার পর একটা গোল খাইতেছে এবং 4-5 গোলের বিগ মার্জিনে তারা ম্যাচটা শেষ করছে। আবার গালিভারে যদি গোল না পাইতো তাহলে দেখা যেত যে তাদের প্রেশার বেড়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে তারা বিশ্বকাপ জিততে আসে, তাদের অবশ্যই জিততে হবে, বড় ব্যবধানে জিততে হবে, এবং এই প্রেশারের কারণে তারা দেখা যেত আরো গোল মিস করতো। অপরদিকে লিলিপুটরা আরো অনেক বেশি কনফিডেন্ট হইতে থাকতো এবং দেখা যেত যে ম্যাচটা তারা ড্র করছে অথবা জিতে শেষ করছে, যেটা তাদের জন্য একটা ঐতিহাসিক ম্যাচ হয়ে থাকতো। সো এরকম একটা ঐতিহাসিক ম্যাচ কিন্তু কেপ ভার্দের হয়ে থাকে। তো কথা হচ্ছে ব্রাজিল ড্র করছে, নেদারল্যান্ডস ড্র করছে, এবং এই দুই বিগ টিমের মতো অপর বিগ টিম এবং এইবারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট 2024 ইউরো জয়ী স্পেনও কিন্তু ড্র করলো। তাহলে কি আমরা ধরে নিব যে এইবারে স্পেনের নিয়ে যে হাইপ আছে সেই হাইপটা ফ্লুক? এই এক ম্যাচ দিয়ে কিন্তু একটা জাজমেন্টে আসা যাবে না যে এই স্পেন কিন্তু আসলে ফেভারিট না। স্পেন নিয়ে যে হাইপটা আছে সেটা আসলে ওভার হাইপ ছাড়া কিছুই না। কথা হচ্ছে প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু এরকম ম্যাচ আমরা দেখি যে আন্ডারডগরা ফেভারিটদেরকে এভাবে সাথে ড্র করছে অথবা হারাই দিয়েছে, যেটা একটা অস্বাভাবিক অপ্রত্যাশিত রেজাল্ট। কিন্তু ফেভারিটরা এরকম হোঁচট খাইলেও এই হোঁচট থেকে কিভাবে তারা রিকভার করে সেটা কিন্তু ম্যাটার করে। স্পেনকে নিয়ে যদি বলি, 2010 সালে তারা শর্ট পাসিং টিকি টাকা ফুটবল দিয়ে কিন্তু বিশ্বকাপ জিতছিল, এবং এর আগে পরে যে দুইটা ইউরো জিতছিল, দুইটা ইউরোতেও কিন্তু তাদের ফুটবল স্টাইল কিন্তু সেম ছিল। সেই স্পেন কেন শর্ট পাসিং ফুটবল খেলতো? কারণ স্পেন টিমে কিন্তু ন্যাচারাল বল প্লেইং ক্রিয়েটিভ মিডফিল্ডারের সংখ্যা বেশি ছিল, যারা কিনা অফ দ্য বল কিংবা অন দ্য বলে রান মেকিং এর থেকে নিজেদের পায়ে বল বেশি পেতে, বল নিজেদের পায়ে বেশিক্ষণ রাখতে এবং বল পায়ে আসলে সেখান থেকে ভালো লাইন মেকিং পাস দিতে পছন্দ করতো। যেই কারণে একই টাইপের মিডফিল্ডার টিমে বেশি থাকায় স্পেনের জন্য বেস্ট স্ট্র্যাটেজি ছিল শর্ট পাসিং ফুটবল খেলা, যাতে করে তাদের স্কিলফুল বল প্লেইং মিডফিল্ডাররা তাদের পায়ে বেশি করে বল পায় এবং তারা নিজেদের মধ্যে বেটার পাসিং করে তাদের সেরাটা কাজে লাগাতে পারে। তো এই খেলাটা কিন্তু পরবর্তীতে অপোনেন্টদের কাছে কিন্তু অনেক প্রেডিক্টেবল হয়ে যায়, স্পেশালি এরকম ছোট টিমগুলোর সাথে। তারা স্পেনের সাথে যেটা করতো, লো ব্লকে ডিফেন্ড করতো এবং জোন 14টা পুরোপুরি ব্লক করে দিত, বিটুইন দ্য লাইনে কোনো পাসিং এর অপশন রাখতো না। স্পেনের এই শর্ট পাসিং টিকে থাকা ফুটবলটা কিন্তু আসছে মূলত লাতিন ট্যাঙ্গো ফুটবল থেকে। যেই লাতিন ট্যাঙ্গো ফুটবল প্রথমে স্লো শর্ট পাস দিয়ে শুরু হইলো, অ্যাটাকিং থার্ডে গিয়ে কিন্তু অনেক স্কিলফুল হয়ে যেত, অনেক ম্যাজিক্যাল হতো এবং ফাস্ট হইতো। তো অ্যাটাকিং থার্ডে গিয়ে স্কিলফুল হওয়া কিংবা একটা ফাস্ট আনপ্রেডিক্টেবল ভাবে অ্যাটাকটা করার জন্য কিন্তু অ্যাটাকিং থার্ডে ম্যাজিক্যাল ফুটের দরকার হয়। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এই টিকে থাকা ফুটবল খেলা সফল ছিল, কারণ বার্সেলোনা অ্যাটাকিং থার্ডে মেসির মতো একজন ম্যাজিক্যাল ফুটবলার খেলতো, এবং পরবর্তীতে যেখানে নেইমার অ্যাড হয়েছিল। স্পেনে কিন্তু মেসি নেইমারের মতো কেউ ছিল না, যে কারণে স্পেন যতবারই তাদের একাধিক সংখ্যক মিডফিল্ডারকে নিয়ে এই শর্ট পাসিং ফুটবলটা খেলতো, ততবারই কিন্তু বিশ্বকাপে গিয়ে দেখা যেত তারা এই লো ব্লকের এগেইনস্ট স্ট্রাগল করতেছে। কারণ হচ্ছে তাদের ফ্রন্টে কিন্তু মেসির মতো কোনো ম্যাজিক্যাল প্লেয়ার নাই যে কিনা তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে লো ব্লকটাকে ব্রেক করবে। আবার স্পেনে হচ্ছে গিয়ে সব ক্রিয়েটিভ এবং স্কিলফুল মিডফিল্ডারদের সংখ্যা বেশি, যারা কিন্তু ন্যাচারাল ফিনিশার না, ভালো গোলস করার না। তারা যদি ভালো গোলস করা হইতো তাহলে কিন্তু তারা মিডফিল্ডার হতো না, তারা কিন্তু ফরওয়ার্ডে হইতো। যে কারণে দেখা যেত যে স্পেন ভালো শুরু করুক বা যেমনটা শুরু করুক না কেন, তারা কিন্তু গোলের জন্য হাঁসফাঁস করতো নর্মালি। তো ডেলা ফয়েন্তে যখন দায়িত্ব নেয় তখন কিন্তু স্পেনের এই শর্ট পাসিং ফিলোসফিতে একটা চেঞ্জ নিয়ে আসে এবং তিনি উইং বেস ফাস্ট ফুটবল খেলান। এই উইং বেস ফাস্ট ফুটবল খেলিয়ে তার সফল হওয়ার পিছনে অন্যতম কারিগর ছিল লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মতো দুজন ফাস্ট এবং স্কিলফুল উইঙ্গারের ইনক্লুশন। এই দুজন কিন্তু স্পেনের 2024 ইউরোজে অনেক বড় ভূমিকা রাখছিল।
কিন্তু এখন এই সিজনে যেটা হয়েছে, নিকো উইলিয়ামস তার আগের মতো ফর্মে ছিল না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি লামিন ইয়ামাল সে আরো বেশি এক্সপিরিয়েন্সড এবং ম্যাচুরড হইলেও সে কিন্তু তার এই বার্সেলোনা হয়ে যে তার একটা লম্বা ক্লাব সিজন গেছে, সেই ফ্যাটেকটা কিন্তু তাকে অ্যাটাক করছে, এবং সে কিন্তু বিশ্বকাপের আগে অনেক দিন ধরে কিন্তু সে ম্যাচ খেলে নাই, সে কিন্তু ইনজুরিতে ছিল, রেস্ট নিচ্ছিল। এখন এই কেপ ভার্দের সাথে ম্যাচে যেটা হয়েছে সেই পুরনো সিনারিও, নতুন নবাগত কেপ ভার্দে তারা লো ব্লকে বাস পার্কিং স্ট্র্যাটেজিটা নিয়ে নামছে, সবাই মিলে ডিফেন্স করতেছে, স্পেন অ্যাটাকের পর অ্যাটাক করতেছে, পাসের পর পাস খেলতেছে, কিন্তু কেপ ভার্দে এই স্টাবর্ন ডিফেন্সটা কিন্তু তারা ব্রেক করতে পারেনি। সো আলটিমেটলি যেটা হয়েছে, লামিন ইয়ামালকে তাদের নামাইতে হয়েছে, বাট লামিন ইয়ামাল তো যেহেতু পুরোপুরি ফিট হয় নাই, তাকে যেটা মনে হয়েছে ফ্যাটিক ইস্যুও আছে, সে কিন্তু যেই লামিন ইয়ামালকে আমরা চিনি ক্লাব বার্সেলোনা, ফুটবল ক্লাব বার্সেলোনা হয়ে খেলে, সেই লামিন ইয়ামালকে কিন্তু এই কেপ ভার্দের সাথে আমরা যতটুকু মিলিয়ে দেখছি সেই লামিন ইয়ামালকে কিন্তু আমরা খুঁজে পাইনি। সো আলটিমেটলি যা হওয়ার তাই হয়েছে, কেপ ভার্দে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসে, স্পেনের মতো হট ফেভারিট টিমকে আটকে দিয়ে তারা কিন্তু ইতিহাস রচনা করছে। এখন স্পেনের আশা কি শেষ? না, স্পেনের আশা আমি শেষ দেখি না, কারণ হচ্ছে যে ব্রাজিল, নেদারল্যান্ডের মতো স্পেনও হোঁচট খাইছে। সামনে আমি যে ভিডিওটা যখন করতেছি তখন অন্যান্য বিগ টিমগুলো খেলে নাই, তো ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, আর্জেন্টিনা এরাও হোঁচট খেতে পারে, সেটা বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে হইতে পারে কিংবা তাদের গ্রুপ রাউন্ডের পরবর্তী ম্যাচে হইতে পারে। এখন কথা হচ্ছে বিশ্বকাপে যেহেতু ছোট দলগুলো আসে, তারা বিশ্বকাপ জেতার উদ্দেশ্য নিয়ে আসে না, তারা কোনো একটা বিগ ম্যাচকে যদি ড্র করে জিততে পারে অথবা গ্রুপ রাউন্ড পার হইতে পারে, তারা কিন্তু এতেই স্যাটিসফাইড থাকে। কিন্তু বড় দলগুলো কিন্তু এটা স্যাটিসফাইড থাকে না, তারা কিন্তু বিশ্বকাপ জেতার মোটিভ নিয়ে আসে। সো তাদের মধ্যে কিন্তু নার্ভাসনেস একটু বেশি থাকে। সো যে কারণে এখন কথা হচ্ছে বড় দলগুলোতে হোঁচট খায় ঠিক আছে, কিন্তু এই হোঁচট খাওয়ার পরে যারা একটু উঠে দাঁড়াইতে পারে, যারা তাদের মনোবলটা ফিরে পাইতে পারে, নতুন করে ডিটারমাইন্ড হয় যে না, একটা ম্যাচ খারাপ হয়েছে তো কি হয়েছে, আমরা নেক্সট ম্যাচে আরো বেশি ফোকাস করবো, আরো বেশি ডেডিকেট হয়ে আমরা বিশ্বকাপ জেতার মিশনে স্টেপ বাই স্টেপ আগায় যাব, তখন কিন্তু এই হোঁচটগুলা কেউ মনে রাখে না এবং তারা স্টেপ বাই স্টেপ বিশ্বকাপ জেতার দিকে আগায় যেতে থাকে। এখন কথা হচ্ছে স্পেনের কিন্তু কামব্যাকের সুযোগ আছে, ব্রাজিলের কামব্যাকের সুযোগ আছে, কিংবা সামনে যদি আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল এরাও যদি হোঁচট খায় তাদেরও কিন্তু কামব্যাকের সুযোগ থাকবে। কথা হচ্ছে যে এই যে একটা ইউরোপিয়ান ক্লাব সিজন গেল, এই ক্লাব সিজনের ফ্যাটিকটা ওভারকাম করে কারা ভালো কামব্যাক দিতে পারবে, কারা তাদের এনার্জিটা ধরে রেখে স্টেপ বাই স্টেপ বিশ্বকাপ জয়ের মিশনে আগায় যেতে পারবে, এখানে কিন্তু ম্যাটার হবে যে এই বিগ টিম গুলার মধ্যে কারা আলটিমেটলি শেষ আসে। শেষ আসে যেই হাসুক না কেন, আজকের রাতটা কিন্তু কেপ ভার্দের জন্য। তারা লিলিপুট হয়ে বিশ্বকাপে আসছে এবং স্পেনের মতো ফেভারিট টিমকে তারা আটকে দিচ্ছে। কেপ ভার্দের এই অক্ষত প্লেয়ার গুলাকে আমরা কখনো হয়তো মনে রাখবো না, কখনো হয়তো স্মরণ করবো না, বাট এই প্লেয়ার গুলা তাদের পার্সোনাল লাইফে যতজন মানুষের সাথে তাদের দেখা হবে না কেন, তারা কিন্তু সারা জীবন এই ম্যাচের সুখ স্মৃতিটাই গল্প করে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।